আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখুন, আজকের আলোচনাটা আমি মনে করি আমাদের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের সংসদের প্রথম অধিবেশন কিন্তু হয়েছে। সেখানে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এক ধরনের হট্টগোল আমরা দেখেছি। আবার প্রথম অধিবেশনে বিরোধী দল জামাত কিংবা এনসিপি জোট তাদের যে ওয়াকআউট সেটাও আমরা দেখেছি। আমি যদি সহজ বাংলায় বলি, শুধু আমি নই, অনেকেই বলছেন, এমনকি বিভিন্ন গণমাধ্যমও আমাদের এই প্রথম অধিবেশন সংসদের বা এই যে সংসদ এটাকে অনেকে কিন্তু ব্যঙ্গ করে সার্কাস হিসাবেও বলছেন। এখন এই যে সংসদ, এই সংসদ আসলে টিকবে কিনা, এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে আপামর জনগণ কিংবা চায়ের টেবিল থেকে শুরু করে ড্রয়িং রুম সব জায়গায় বর্তমান সময়ের সব থেকে মুখ্য এবং আলোচিত প্রশ্ন। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে এই যে নতুন সরকার বিএনপি, তারা দীর্ঘ বছর আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছে। এটা আওয়ামী লীগ নেতা কর্মীরা যেমন স্বীকার করেন, ঠিক একইভাবে সাধারণ মানুষরাও কিন্তু স্বীকার করেন। তারা যে রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এটা সত্যি। তবে একইভাবে তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দাও কিন্তু লুটেছে। আপনি প্রত্যেকটি এলাকায় খোঁজ নিয়ে দেখবেন সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাদের মধ্যে এক ধরনের অলিখিত ভালো সুসম্পর্ক ছিল। ব্যবসা বাণিজ্য সবকিছু তারা মিলেমিশে করত। এই যে একটি সমঝোতা বা এই যে মিলেমিশে ব্যবসা বাণিজ্য সে সময় বিএনপি করত, এর প্রতিদান স্বরূপ তারা আসলে আওয়ামী লীগকে কি দেবে? এর প্রতিদান স্বরূপ বর্তমান সময়ে তারা আওয়ামী লীগকে বাড়িঘরে থাকার সুযোগ দিচ্ছে, দেশে ফেরার সুযোগ দিচ্ছে এবং বিভিন্ন ধরনের শেল্টার দিচ্ছে। যাই হোক, এই যে প্রশ্ন যে এই সরকার বা এই যে নতুন বিএনপি সরকার, তারা আসলে টিকবে কিনা। এখন দেখুন, এই যে প্রথম দুটি প্রশ্ন, সংসদ টিকবে কিনা, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে এই বিএনপি সরকার টিকবে কিনা। বিএনপি সরকারের উপর বর্তমান সময়ে যে সকল চাপসমূহ রয়েছে, বিশেষ করে দেশ পরিচালনার ক্ষেত্রে, এবং একটি সরকারের পতন কখন হয়? একটি সরকারের পতন হয় যখন সে দেশের মানুষকে গুছিয়ে রাখতে পারে না, যখন দেশের মানুষের মৌলিক চাহিদাসমূহ পূরণ করতে ব্যর্থ হয়, কিংবা তারা এমন কোনো কার্যকলাপ করে, ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাট, অথবা তাদের রাজনৈতিক যে দলীয় শৃঙ্খলা রয়েছে, দলীয় চেইন অফ কমান্ড রয়েছে, সেটি এমনভাবে ভেঙে পড়ে যাতে করে আপনি কোনোভাবেই সেই রাজনৈতিক দলকে আর কন্ট্রোল করতে পারবেন না। একজন সাধারণ জনগণ হিসাবে আপনি আতঙ্কে ভুগবেন তাদেরকে নিয়ে। তখন কিন্তু সেই রাজনৈতিক দলকে সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু প্রত্যাখ্যান করে, এবং তখনই একটি রাজনৈতিক দল কিংবা একটি সরকারের পতন ঘটে। তবে বাংলাদেশে বর্তমান সময়ে কিংবা তারেক রহমান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উপর যে সকল চ্যালেঞ্জ সমূহ রয়েছে, সেই সকল চ্যালেঞ্জ সমূহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনি একে একে খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করছেন। এবং এই মেনটেন করার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে আমি এখানে নিঃসন্দেহে বলতে পারি যে এই সরকার আগামী 5 বছর অনায়াসে সার্ভাইভ করবে। সুতরাং বর্তমান সময়ে এসে অনেকেই বিভিন্নভাবে বলছেন যে এই সরকার হয়তো বা 6 মাস 1 বছর পর ব্যর্থতার মুখে সম্মুখীন হবে এবং পতিত হবে। কিন্তু না, এরকম আসলে কোনো ঘটনা ঘটবে না। 5 বছর এই সরকার দেশ পরিচালনা করবে। এবং আমি জনগণের যে কথাগুলো বললাম, জনগণকে রাখা, জনগণকে নিজেদের প্রতি আকৃষ্ট করে রাখা একটা সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আপনারা লক্ষ্য করে দেখবেন, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড কিংবা ইমাম মুয়াজ্জিনদের ভাতা,
ইতিমধ্যে কিন্তু তিনি উদ্বোধন করে ফেলেছেন। এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় তিনি শুধু সংকট কিংবা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কাজ করছেন না, বরঞ্চ এর পাশাপাশি তিনি ইতিমধ্যে কিন্তু জনগণকে নিয়ে কাজ করা শুরু করেছেন। এটিও কিন্তু বিএনপির জন্য একটি বড় প্লাস পয়েন্ট। এখানে কিন্তু জনগণ যারা পাচ্ছে তারা খুশি থাকছে। এর ভেতরে কি আছে বা এর পরবর্তীতে কি হবে সেটা আসলে জনগণ পরে চিন্তা করবে, কিন্তু উপস্থিত যেটা পাচ্ছে সেটাতে তারা অনেক খুশি, অনেক আনন্দিত। এবং এটিও কিন্তু বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? ইকুয়েশন দাঁড়ালো দ্বিতীয় যে প্রশ্নটি, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই সরকার অনায়াসে আগামী 5 বছর অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত টিকে যাবে। এখন দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের ব্যর্থতার সম্মুখীন হবে। অর্থনৈতিক সংকট, জ্বালানির সংকট, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, বিদ্যুৎ খাতে বিভিন্ন ধরনের ভর্তুকি, বিভিন্ন ধরনের সংকট, এই সব কিছু তারা মোকাবেলা করবে। মোকাবেলা করে তারা কিন্তু সার্ভাইভ করবে। তবে শেষ পর্যায়ে গিয়ে জনগণ ভিকটিমও হতে পারে, এবং সেই ভিকটিম যেন না হয় এর জন্য তারেক রহমান বা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি এখন থেকেই কিন্তু জনগণকে নিয়ে কাজ করা শুরু করেছেন। কারণ ভিকটিম হয়ে গেলেই কিন্তু নির্বাচনে বড়সড় পরিবর্তন চলে আসবে। বিএনপি চাইছে পরবর্তী নির্বাচনে তারা পুনরায় আবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে। এখন আসি প্রথম প্রশ্নে, যে এই সংসদ টিকবে কিনা। দেখুন, ইতিমধ্যে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে জানতে পারছি, বিভিন্ন গুঞ্জনও উঠেছে যে প্রধান বিরোধী দল জামাত যে সকল কর্মকাণ্ড শুরু করেছে তাতে করে তারা শক্তি হারিয়ে ফেলছে। এখন সংসদের প্রধান বিরোধী দল যদি শক্তি হারিয়ে ফেলে তাহলে সেই সংসদ কিন্তু অটোমেটিক্যালি দুর্বল হয়ে যায়, এবং এই সংসদ মানেই কিন্তু এই সরকার। এটাই হচ্ছে সত্যি কথা। কিন্তু বিএনপি সরকার চালাচ্ছে, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে 5 বছর টিকে থাকার জন্য, এবং তারা 5 বছর টিকে থাকবে। তাহলে এর পাশাপাশি এই সংসদও টিকে থাকবে। কিন্তু এখানে মূল যে পয়েন্ট, ফোকাসিং পয়েন্ট, সেটি হচ্ছে বিরোধী দল। দেখুন, আওয়ামী লীগের আমলেও কিন্তু এরকম বিরোধী দল ছিল, গৃহপালিত হিসাবে তাদেরকে জনগণ ডাকতো, গৃহপালিত বিরোধী দল সংসদে। এখন জামাত কিংবা এনসিপির বর্তমান যে পরিস্থিতি, সংসদের প্রথম অধিবেশন থেকে শুরু হয়েছে এবং তাদের মিত্ররা যেভাবে তাদেরকে বয়কট করে বা তাদেরকে ছেড়ে চলে গেছে, তারা সাথীহারা হয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে ঘোরাফেরা করছে। এমত অবস্থায় তাদের শক্তি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে বিরোধী দল হিসাবে সংসদে তারা খুব একটা কিন্তু প্রভাব খাটাতে পারবে না। তারাও কিন্তু সেই একই প্রকার গৃহপালিত বিরোধী দল হিসাবে পরিণত হবে, এবং তখনই কিন্তু সংসদটা একপাক্ষিক হয়ে যাবে, যেমনটি আওয়ামী লীগ সরকারের আমলে ঘটেছে। এবং একটি একপাক্ষিক সরকার কখনোই কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারে না। তবে এখানে জনগণের যদি উপকার করে থাকে সরকার, জনগণের যদি ভালো করে থাকে, তাহলে 5 বছর তারা খুব টেনে টুনে কষ্টের মধ্যে সার্ভাইভ করবে। কিন্তু এর পরবর্তী সময়ে তাদের সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে। আর একপাক্ষিক সংসদ হয়ে গেলে সেটা আওয়ামী লীগের মতোই বিভিন্ন ধরনের তকমা নেবে, এবং এই তকমা নিলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও, একে তো দীর্ঘ 17 বছর পর তারা রাজনীতির মাঠে ফিরে এসেছে, পুনরায় যদি তারা একই তকমা তাদের গায়ে লাগিয়ে ফেলে তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই দুটি প্রশ্নের উত্তর সমাধান করতে গিয়ে আমাদের কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ যে রাজনীতি, বা এই যে ভবিষ্যৎ নিয়ে, সরকার নিয়ে এবং বিরোধী দল নিয়ে যে সকল প্রশ্ন ওঠা শুরু হয়েছে, সেই প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে এখানে আওয়ামী লীগের ভূমিকা কি হবে? আওয়ামী লীগ কি কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে? দেখুন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রয়েছে, তাদের নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন আছে। নিষেধাজ্ঞা এই উঠবে, এই উঠবে না, কবে উঠবে, কবে উঠবে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। এবং জামাত এনসিপি কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাক। এটি কিন্তু বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা যদি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে না পারে তাহলে জনগণের কাছে কিন্তু তারা আবারও প্রশ্নের সম্মুখীন হবে। তবে আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফেরার জন্য ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি শেখ হাসিনা কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যত পলাতক
নেতা রয়েছেন দেশের বাইরে, নেতৃবৃন্দ রয়েছেন তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত, তারা যেন দেশে ফিরে যান এবং প্রয়োজনে আত্মসমর্পণ করেন। এখানে আমি প্রথমে বিএনপি এবং আওয়ামী লীগের বন্ধুত্ব বা সুসম্পর্ক বিষয়ক একটি কথা বলেছিলাম। মনে করে দেখুন তো, আমি বলেছিলাম আওয়ামী লীগ আমলে বিএনপির সাথে সমঝোতা একটি ছিল এবং বিএনপির লোকজন কিন্তু কিছুদিন পর হলেও বা মামলা হামলার মধ্য দিয়ে হলেও ব্যবসা বাণিজ্যে চালিয়ে গিয়েছে। আওয়ামী লীগের লোকজনের একটা শেল্টার বা সাপোর্ট তারা পেয়েছে। বর্তমান সময়ে প্রত্যেকটি জায়গায় ঠিক একই কায়দায় কিন্তু আওয়ামী লীগের লোকজন পুনরায় বসবাস করা শুরু করছে। তাহলে ইকুয়েশন কি দাঁড়ালো? ইকুয়েশন দাঁড়ালো শেখ হাসিনার নির্দেশ এবং নেতাকর্মীদের দেশে ফিরে আসা এবং বিএনপির সাথে তাদের একটি সুসম্পর্ক গড়ে ওঠা। এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ধীরে ধীরে বাংলাদেশে স্টেবল হতে শুরু করেছে। এখন শেখ হাসিনার নির্দেশ যারা মান্য করছেন, ইতিমধ্যে বিভিন্ন অভিযোগও আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পারছি। গণমাধ্যম বললে ভুল হবে, মূলত আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের বরাত দিয়ে আমরা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি যে অনেক নেতৃবৃন্দ, অনেক এমপি মন্ত্রী শেখ হাসিনা বা হাইকমান্ডের সেই নির্দেশ এখন পর্যন্ত মানছেন না এবং তারা বলছেন যে দেশে গিয়ে বর্তমান সময়ে তারা আইনি যে ঝামেলা, সেই ঝামেলায় অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হবে। সুতরাং তারা আরো কিছুদিন সময় চাচ্ছেন। এখন শেখ হাসিনা সময় দিবেন কি দিবেন না, দিলেন কি দিলেন না, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্যসূত্র আমাদের হাতে আসেনি। তবে এই যে হাইকমান্ডকে অমান্য করা, এই অমান্য করার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভিতরে ভিতরে তাদের সেই অবাধ্য নেতৃবৃন্দকে অনেকটাই মাইনাস করার প্রক্রিয়াতে চলে গেছে এবং মাইনাস করে তারা নতুন করে তাদের সাংগঠনিক তৎপরতা সক্রিয় করার চেষ্টা করছে। এটি মূলত আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট। তারা সেই সকল অবাধ্য নেতৃবৃন্দদের যদি ছেড়ে দেয় এবং নতুন নেতৃবৃন্দ যারা দেশে আছেন বা দেশে ফিরেছেন তাদেরকে দিয়ে যদি সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করে, তাহলে আমি মনে করি তাদের মাঠ পর্যায়ে বর্তমান ভঙ্গুর অবস্থা থেকে শক্তিশালী হবে। এবং ইতিমধ্যে কিন্তু এর বিভিন্ন প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কিছুদিন পূর্বে আওয়ামী লীগের কার্যালয় বিভিন্ন জায়গায় খোলা, বিভিন্ন জায়গায় দলীয় পতাকা, জাতীয় পতাকা উড়ানো, এই সব কিছু থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে তারা সাংগঠনিকভাবে চেইন অফ কমান্ডের মাধ্যমে সক্রিয় হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এর পরবর্তীতে সেটি হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার একটি ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার বার্তাতে কিন্তু এটি এসেছে। এই বিষয়ে আমি আলোচনাও করেছি। এখন স্থানীয় সরকার নির্বাচনে তারা যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে, আর যদি নিষেধাজ্ঞা না উঠে তাহলে তারা কিভাবে নির্বাচন করবে, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। তবে এখানে এই যে এলাকার যে একটি সম্প্রীতি, স্থানীয় নির্বাচনগুলোতে সাধারণত এলাকার জনপ্রিয়তা, এলাকার সম্প্রীতি, এই বিষয়টি সব থেকে মুখ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ 17 বছর রুলিং পার্টিতে ছিল। তাদের জনপ্রিয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু এখনো এলাকায় আমি মনে করি ব্যাপক জনপ্রিয় এবং তাদের যে অর্থবিত্ত রয়েছে, বিগত 17 বছরে তারা যে সকল অর্থবিত্ত কামিয়েছেন সেগুলো ব্যবহার করে এই স্থানীয় সরকার নির্বাচনে তারা যদি দলীয় প্রতীক ছাড়াও নির্বাচন করেন তাহলে আমি মনে করি জনগণের ম্যান্ডেট পাবেন। সুতরাং এই যে নির্বাচন, এখানে যেহেতু জনগণ এবং স্থানীয় লোকজনের প্রাধান্য বেশি থাকে, সুতরাং এটি নিয়ে আওয়ামী লীগ বর্তমান সময় সব থেকে বেশি ফোকাস করছে যে তারা যদি মাঠ পর্যায়ে এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তাদের একটি নির্দিষ্ট বলয় তৈরি করতে পারে। দেখা গেল বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে মোটামুটি আওয়ামী লীগের যে সকল জনসমর্থক রয়েছেন তাদেরকে কাজে লাগিয়ে যদি 70 থেকে 80% উপজেলা, 80% ইউনিয়ন, এগুলোতে যদি আওয়ামী লীগ তাদের নিজস্ব ব্যক্তিবর্গকে বিজয় অর্জন করিয়ে নিতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসা বা আওয়ামী লীগের শেল্টার দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু কেউ আর আটকাতে পারবে না। আমরা কিন্তু বিএনপির সময়ও দেখেছি বিএনপি এই পদ্ধতি কিন্তু অনুসরণ করেছে তাদের নেতৃবৃন্দদের শেল্টার দেওয়ার জন্য। স্থানীয় সরকার নির্বাচনে তারা তাদের প্রার্থীকে নির্বাচিত করেছে
এবং তারা কোনো দলীয় প্রতীক রাখেনি। জনসাধারণের ভোটে বিএনপির একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, জামাতের একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, এবং তারা কিন্তু পরবর্তীতে ওই অত্র এলাকার বিএনপির এবং জামাতের লোকজনকে তারা শেল্টার দিয়েছেন। এখন আওয়ামী লীগ বর্তমান সময়ে এসে সেই কাজটি কিন্তু করতে যাচ্ছে, এবং এই প্ল্যান যদি তারা সফলভাবে করতে সক্ষম হয়, তাহলে তাদের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি থাকুক অথবা না থাকুক, না থাকলে তো অন্য কথা, সেই নিষেধাজ্ঞা যদি থাকে তাহলেও আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা পুনর্বাসন করার জন্য কেউ চেষ্টা করা লাগবে না। আওয়ামী লীগ আপনি আপনি পুনর্বাসিত হয়ে যাবে, এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার প্রচেষ্টায় আছে। তবে এখানে তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু খুব ভিকটিম, তারা চেষ্টা করছেন সার্ভাইভ করার জন্য। এখানে তৃণমূলের কোনো ধরনের, আমি মনে করি যে একটি সূক্ষ্ম রাগ, অভিমান, প্রতিহিংসা, এটি কিন্তু বর্তমান সময়ে নেই। এবং এই তৃণমূল নেতৃবৃন্দরাই কিন্তু আওয়ামী লীগের প্রাণভোমরা। কিন্তু যারা বর্তমান সময়ে পলাতক রয়েছেন তারা কিন্তু তৃণমূল নেতৃবৃন্দের খোঁজখবর কখনোই রাখেননি, এখনো রাখছেন না। তারা চাচ্ছেন পুনর্বাসিত হওয়ার সুযোগ, নিষেধাজ্ঞা ওঠার সুযোগ, এবং তারা ফিরে এসে আবারও চোখ খুলবেন। যদিও এই সুযোগ বিএনপি, আমি পূর্বেই বলেছি, কোনোভাবেই দিবে না। হয়তো তৃণমূল নেতৃবৃন্দদের এলাকার সুসম্পর্কের খাতিরে ছাড় দিবে, কিন্তু যারা রাঘব বোয়াল রয়েছেন তাদেরকে কোনোভাবেই বিএনপি এক চুল পরিমাণও কিন্তু ছাড় দেবে না। এতে করে তাদের রাজনীতি হুমকির মুখে পড়বে। সুতরাং এই যে বিভিন্ন পদ্ধতি এবং বর্তমান সময় শেখ হাসিনার যে সকল কৌশল, সেই কৌশলগুলো আওয়ামী লীগ অভ্যন্তরীণভাবে খুব ভালোভাবে কিন্তু কাজে লাগাচ্ছে, এবং এই কাজে লাগানোর ফলশ্রুতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি নাও ওঠে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তাদের যে একটি অবস্থান রয়েছে সেই অবস্থান দাঁড় করিয়ে নেবে। এখন নিষেধাজ্ঞা উঠার যে বিষয়টি, সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে বর্তমান সরকারের উপর, আওয়ামী লীগের লবিং তদবিরের উপর, এবং সমঝোতা পথ সৃষ্টির উপর। যদি সেটি সম্ভব হয় তাহলে নিষেধাজ্ঞা উঠবে, না হলে এইভাবে তাদেরকে রাজনীতি চালিয়ে যেতে হবে। এবং এভাবে রাজনীতি চালিয়ে গেলে সরকারকে, অর্থাৎ বিএনপিকে এটিও মাথায় রাখতে হবে, একটি দল যাদের বৃহৎ জনসমর্থন রয়েছে তারা যদি এভাবে গুপ্ত অবস্থায় রাজনীতি চালিয়ে যেতে থাকে, তাহলে দিন শেষে বা বছর শেষে এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হয় না। এবং ইতিহাস সাক্ষী, গুপ্ত যত রাজনৈতিক সংগঠন গুপ্ত অবস্থায় থেকে, নিষিদ্ধ অবস্থায় থেকে রাজনীতি পরিচালনা করেছে, তাদের ফিনিশিং কিন্তু হয়েছে, হয় তারা সেই সরকারের পতন ঘটিয়েছে, নয় তারা সর্বোচ্চ ক্ষমতাধর হয়ে একক আধিপত্য সেই জায়গায়, সেই রাষ্ট্রযন্ত্রে, সেই রাষ্ট্র ব্যবস্থায় বিস্তার লাভ করেছে, অর্জন করে নিয়েছে। সুতরাং এটিও কিন্তু বিএনপির জন্য একটি ভাবনার বিষয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আওয়ামী লীগ নিয়ে যে প্রশ্ন এখন ঘোরাফেরা করছে, যারাই বর্তমান সময়ে আওয়ামী লীগ নিয়ে জানতে চাচ্ছেন যে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কিনা, নিষেধাজ্ঞা উঠবে কিনা, আশা করি আমি এই ক্ষুদ্র দৃষ্টিতে বা আমার যে ক্ষুদ্র নলেজ বা জ্ঞান রয়েছে এর মাধ্যমে এতক্ষণ যে বিশ্লেষণগুলো করলাম সংসদ নিয়ে, এবং আমাদের এই যে জামাত বা বিরোধী দল নিয়ে, কিংবা বিএনপি সরকার টিকে থাকবে কিনা এই বিষয়টি নিয়ে, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে, আমার মনে হয় আপনারা আপনাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর হয়তোবা খুঁজে পেয়েছেন। যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী, কারণ আমি এখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।